নমস্কার। সেরা সাহিত্য বাংলা গল্পের চ্যানেলে আমাদের অত্যন্ত প্রিয় শ্রোতা বন্ধুদেরকে জানাই সুস্বাগতম। আজকের কাহিনী সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনীর অন্যতম সেরা থ্রিলারধর্মী গোয়েন্দা কাহিনী কাগজে রক্তের দাগ। গল্প পাঠে আমি বিভূতিভূষণ সরকার, এডিটিং এবং অন্যান্য কারিগরি সহায়তায় নীলাদ্রি বিশ্বাস ও সম্প্রীতি দে। থাম্বনেল অর্থাৎ প্রচ্ছদে শানু কুমার ঝা। শুরু হচ্ছে আজকের থ্রিলারধর্মী গোয়েন্দা কাহিনী কাগজে রক্তের দাগ। একটি মেয়ে, উদ্ভিন্ন যৌবনা, পরমা সুন্দরী। মেয়েটির নাম টিনি। সে বারে গান করত। অনেক রাতে সে বাড়ি ফিরত। তাকে ঘিরে ছিল একদল উন্মাদের ভিড়। তার গুণগ্রাহীর সংখ্যা ছিল অপরিসীম। একদিন সে নৃশংসভাবে খুন হয়ে গেল। ভয়ঙ্কর সেই খুনের দৃশ্য। টিনি হত্যা রহস্যের উন্মোচনে আসরে নেমে পড়লেন কর্নেল নীলাদ্রি সরকার এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার অরিজিৎ লাহিড়ী। কর্নেল একটা কাগজকে আতশ কাচ দিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বললেন, ডার্লিং অরিজিৎ, দেখো দেখো দেখো, প্রত্যেকটা শব্দ যত্ন করে লেখা। বাক্যগুলোর মধ্যে কিন্তু একটা ছন্দ আছে। মনে হয় একসময় এই লেখকের কবিতা লেখার অভ্যাসও ছিল। মানে কাগজে যে লিখেছে, যদি তাকে কবি বলে ধরে নেওয়া যায়, মানে আমি ধরে নিতে বলছি, তার কারণ হচ্ছে এই লেখাটা শুধুমাত্র কবিতা নয়, লেখার মধ্যে একটা খাঁটি দার্শনিকতা আছে। অরিজিৎ লাহিড়ী একটু হাসলেন। আপনি এর মধ্যে দার্শনিকতা, কবিতা এসব খুঁজে পাচ্ছেন? দিস ইজ আ পারফেক্ট মার্ডার। মানছি তো, কিন্তু কোনো কোনো মার্ডারে দার্শনিকতা বা কবিতা এসব থাকে অরিজিৎ। যাই হোক, এই কাগজটা তুমি কোথায় পেলে? কাগজটা পেয়েছি গৌরীর ব্লাউজের ভেতর। ব্লাউজের ভেতরে একটা পার্স রাখা ছিল এবং পার্সের মধ্যে কাগজটা ছিল। আপনি তো জানেন কাল বৃষ্টি হয়েছিল। যদি বাইরে থাকতো তাহলে বৃষ্টিতে ভিজে যেত। গৌরী? গৌরীকে? গৌরী হচ্ছে মেয়েটার আসল নাম। নিকনেম হচ্ছে টিনি। বস্তি এরিয়ায় টিনি নামেই সবাই ওকে চেনে। বুঝলাম। তা বডি কি অবস্থায় রাখা ছিল? বডি ছিল একদম উপুর হয়ে, একটা হাত কবরের ওপর। কবরটা ব্রিটিশ আমলের। ক্রসটা ভাঙা। ক্রসে এবং কবরে রক্তের আভাস আছে। বৃষ্টি হলেও ঠিক বোঝা যায় একটা ভীষণ নৃশংস হত্যাকাণ্ড ওখানে সংঘটিত হয়েছিল। তো ঘাস ছিল নাকি বডির নিচে? ইয়া মর্গের রিপোর্ট অনুসারে মৃত্যু হয়েছে রাত 11টা থেকে 12টার মধ্যে। ডান কাঁধের হাড় কেটে গলা অবধি একটা আঘাতের চিহ্ন। শুধু একটা না, আরো একটা আঘাত গলার ঠিক পেছনে। তবে মাথার বডির সঙ্গে ওয়েট এনাফ ডার্লিং, এনাফ। সত্যি ভয়ঙ্কর মৃত্যু। এইভাবে কেউ মারে? অরিজিৎ পাইপে তামাক ঢুকিয়ে জোরে হাসলেন। অবজেক্টিভ ডেসক্রিপশন কর্নেল স্যার, অবজেক্টিভ ডেসক্রিপশন। অরিজিৎ, তোমার এই চমৎকার কবিত্ব সত্ত্বেও তুমি কিন্তু পুলিশে চাকরি করো। কর্নেল এবার চুরুট ধরালেন। অবজেক্টিভ ডেসক্রিপশন বলে, তাই না? অর্থাৎ যেমনটি তেমনটি করে বর্ণনা। ওকে, তাহলে ভোজালির আঘাত বলে মনে হচ্ছে, তাই না? ইয়া কর্নেল, না হলে হাড় কাটতো না। ভীষণ ধারালো কোনো ভোজালি। ভোরের দিকে খুব বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার ফলে অনেক ক্রু নষ্ট করে দিয়েছে। আচ্ছা অরিজিৎ, যে লোকটা মেয়েটিকে বার থেকে আনতে যেত, মানে বারে গান গাওয়ার পরে ওকে বাড়িতে ফিরিয়ে আনতো, যে সেই লোকটা সম্পর্কে গত রাতে সে যায়নি। টিনির মা, মানে ওই মেয়েটির মা বলেছে যুধিষ্ঠির, মানে ওই লোকটার সারাদিন জ্বর ছিল।
তিনি তার মাকে বলে গিয়েছিল আজ আর কারো যাওয়ার দরকার নেই, সে ঠিকই চলে আসতে পারবে, কিন্তু এলো না। সকাল 7:30টায় কবরখানার কেয়ারটেকার মিস্টার গোমেজ টিনির বডি দেখতে পান। তখন তিনি থানায় খবর দেন। আচ্ছা, যুধিষ্ঠিরের সত্যি জ্বর হয়েছিল কিনা শোনো, টিনির মা কি বলেছে সেটা কিন্তু বড় কথা নয়। একদম ঠিক বলেছেন কর্নেল, তাকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে অবশ্য তার জ্বরটর একটুও নেই, মানে তার যে কাল জ্বর ছিল এটা কিন্তু বোঝা মুশকিল। বুঝলাম। তো জেরার মুখে তুমি কিছু জানতে পেরেছো তার কাছ থেকে? তেমন কিছু না, শুধু বলেছে পাড়ার মাস্তানদের কাজ হতে পারে এটা। এদিকে সেই সোকল মাস্তানগুলো পাড়া ছেড়ে একদম বেপাত্তা, তাদের খোঁজ লাগানো হচ্ছে। পেয়ে যাবে কোথায় বাঁচা ধনরা। ঠিক আছে, ওদের খোঁজ লাগাও, কিন্তু বারের মালিক কি বলছেন? বারের মালিক বলছেন তিনি গত রাতে বারে যায়নি। তো বাড়ি থেকে কখন বেরিয়েছিল? বাড়ি থেকে 5টায়, রোজ যেমন যায়। সে যে গুজে একদম। এটাকে একটা সাধারণ মার্ডার কেস বলা যেত, কিন্তু ওই যে কাগজটা আপনার হাতে, ওই কাগজটা সবকিছু জট পাকিয়ে তুলে দিয়েছে। কর্নেল এবার একটু হাসলেন। অরিজিৎ, কাগজটা যেন টিনির জীবনী, যেন জ্যোতিষীর কোষ্ঠী বিচার বলে একটু নড়ে চড়ে বসলেন। কাগজটাতে আঙুলের ছাপ থাকা উচিত ছিল। তোমরা কি? হ্যাঁ কর্নেল স্যার, উই আর নট সো ফুল। ফরেন্সিক ল্যাবে সমস্ত ছাপগুলো তুলে রাখা হয়েছে, আর আমরা ওতে একটু হাত দিইনি। আশা করি ওই কাগজের টিনির আঙুলের ছাপ পাওয়া যায়নি, মানে পাওয়ার সম্ভাবনা কিন্তু কম বলে আমার মনে হচ্ছে। অরিজিৎ একটু বিস্মিত হয়ে বললেন, আপনি এটা কি করে বললেন স্যার? একদম ঠিক, ওটা প্ল্যান্টেড, মানে পার্সের ভেতরে অন্য কেউ ঢুকিয়ে দিয়ে গেছে। টিনির আঙুলের কোনো ছাপ ওতে নেই। যে ঢুকিয়েছে আশা করি তাকেই তুমি খুনি ভাবছ না? ভাবছি কর্নেল। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আমার মনে হয় যে এই কাজটা করেছে, মানে পার্সের মধ্যে যত্ন করে কাগজটাকে ঢুকিয়ে দিয়ে গেছে আমাদেরকে, মানে পুলিশকে বিভ্রান্ত করার জন্যে, ডেফিনেটলি সেই খুনি। আমার অন্তত তাই মনে হয়েছে। কি? কর্নেল খানিকটা চেঁচিয়ে উঠলেন। কাগজে রক্তের দাগ? মাই গুডনেস! কর্নেল হঠাৎ টেবিলে ঝুঁকে গেলেন। আতশ কাজের সাহায্যে আবার কাগজটা পরীক্ষা করতে করতে বললেন, দেখো অরিজিৎ, কাগজটা নিউজ প্রিন্ট। বিয়ে বাড়িতে টেবিলে লম্বা করে নিউজ প্রিন্ট বিছিয়ে দেওয়া হয় দেখেছি, তারপরে খাবার দাবার সাজিয়ে দেয়। যাই হোক, নিউজ প্রিন্টে ডট পেনে লেখা, উপরের দিকটা চমৎকার ভাঁজ করে ছেঁড়া হয়েছে, কিন্তু নিচের দিকটা টেনে ছেঁড়া বেঁকে গেছে। তার মানে এখানে রক্তের দাগ কি ছিল? রক্তের দাগ। আমার তো মনে হচ্ছে তাই অরিজিৎ, এই কাগজে রক্তের দাগ ছিল বলে আমার ভীষণভাবে মনে হচ্ছে। অরিজিৎ হাসি মুখে বললেন, বৃদ্ধ কুকুমশাই, আপনার খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। ইউ আর ড্যাম রাইট। ঠিক, ওই কাগজে রক্তের দাগ ছিল। এরপরে ষষ্ঠীচরণ, মানে কর্নেলের চাকর, চুপচাপ 2 কাপ কফি রেখে চলে গেল। আচ্ছা অরিজিৎ, তোমাকে একটা কথা বলা হয়নি, জিজ্ঞেস করা হয়নি। ওই যে বারটার নামটা কি যেন? বারটার নাম হচ্ছে মুনলাইট। রাইট, আমি চিনি। আর মালিক ভদ্রলোককেও চিনি। বলেন কি কর্নেল, আপনি বারের মালিকের নামও চেনেন, মানে ভদ্রলোককে চেনেন? হ্যাঁ চিনি। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি এই বুড়ো বয়সে আবার মদ ধরেছি, মানে ড্রিঙ্ক করি। আগে না অরিজিৎ, তুমি তো গোয়েন্দা অফিসার, একটা কিছু দেখে নিয়েই তাকে মানে করতে বসে যেও না। তোমার মাথায় আসা উচিত ছিল মুনলাইটের ঠিক কাছেই দৈনিক সত্য সেবক পত্রিকার অফিস, এবং ইয়েস কর্নেল, আই এম রিয়েলি সরি। আই নো দ্যাট রিপোর্টার জয়ন্ত চৌধুরী, আপনার পার্টনার। জয়ন্ত আমাকে খুব সাহায্য করে, আমার সঙ্গে লেখা থাকে।
জয় তখন পাঞ্জাবে আছে, ওইখানে থাকলে খুব ভালো হতো। অরিজিৎ ঘড়ি দেখে দ্রুত কফি শেষ করলেন। কর্নেল, আর চলি, সিপির সঙ্গে একটা জরুরি মিটিং মানে কনফারেন্স রয়েছে, 4টে বেজে গেল। বাই। একথা বলে অরিজিৎ চলে গেলেন। কর্নেল আবার মগ্ন হয়ে পড়লেন সেই কাগজটাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে। একটা কবরখানা, একদম জরাজীর্ণ। ফটকের সামনে লাল রঙের ল্যান্ড রোভার গাড়িটি দেখে অ্যাংলো ইন্ডিয়ান খ্রিস্টান কেয়ারটেকার মিস্টার গোমেস একটু ভড়কে গিয়েছিল। সকাল থেকে পুলিশের জেরায় জেরায় সে একেবারে অস্থির। গাড়ি থেকে কর্নেল নামলে তিনি স্মার্ট হয়ে একটা সেলাম ঠুকে দিলেন। ভাবলেন তিনি নিশ্চয়ই ফরেনার। কর্নেল এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে ইংরেজিতে বললেন, হ্যালো মিস্টার গোমেস। অন্তরঙ্গ করমর্দনে খুশি হয়ে কেয়ারটেকার বললেন, স্যার স্যার আপনি কি বিদেশি? নো, নেভার, কখনোই না মিস্টার গোমেস, একদম খাঁটি বাঙালি। গোমেস একদম অবাক হয়ে গেলেন। এবার গোমেসকে নিয়ে এগিয়ে চললেন কর্নেল। এবড়ো খেবড়ো সংকীর্ণ রাস্তা, দুধারে গাছ, ঝোপঝাড় আর কবর, শুধুই কবর, একটার পর একটা। সেখানে পাখি ডাকছে, ফুলের ঝোপে বসে আছে প্রজাপতি। বিকেলে রোদ ফিকে হয়ে এসেছে। অক্টোবরের দিন শেষে আকাশে ঘন মেঘ, হয়তো একটু পরে বৃষ্টি নামবে। হ্যাঁ মিস্টার গোমেস, এই যে মেয়েটি আসতো আর কি, বিকেলে আসতো বলে আপনি বললেন, মানে যে মেয়েটি খুন হয়েছে সে কি এখানে আসতো বিকেল বিকেল? হ্যাঁ, ওই মেয়েটি তো আসতোই, গোমেস হাঁটতে হাঁটতে বললেন। ও দিকটায় ব্রিটিশ আমলের অনেক বিখ্যাত মানুষের কবর আছে। মেয়েটা যে কবরে বসতো সেটা কার জানেন? ক্রিস্টিনা ম্যাকবেরি, লর্ড কার্জনের আত্মীয়া। তখনকার এক মেয়ে কবি, পোয়েট। ব্রিটেনের পত্রিকায় তার কবিতা ছাপা হতো। হ্যাঁ, কল্পনা করুন মশাই। মেয়েটি কি একা এসে বসতো নাকি ওর সঙ্গে অন্য কেউ থাকতো? গোমেস চাপা সরে বললেন, আপনাকে বলা চলে, আপনি মশাই ভদ্রলোক। পুলিশকে কিন্তু বলিনি এই কথা, জানেন তো? আপনি জানেন এই পুলিশরা কিরকম হয়। আপনি দোষ করুন বা না করুন, পুলিশ আপনাকে ফাঁসিয়ে দেবেই। কর্নেল চাপা সরে বললেন, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন। পুলিশকে বলেননি, একেবারে ভালো কাজ করেছেন। এবার কেয়ারটেকার ফিসফিস করে বললেন, ওই যে ভাঙা পাঁচিল গলিয়ে ওর প্রেমিক আসতো। প্রেমিক? আরে ওদিকটাই তো রেলিয়ার্ড। হ্যাঁ, রেলিয়ার্ড। কেয়ারটেকার একটু থেমে বললেন, এই যে কবর, মার্বেল ফলকটা নেই, ওই দেখুন ঘাসের ভেতরে রক্তের ছাপ। গতরাতে মেঘ সরে জ্যোৎস্না উঠল। আপনাকে আমি আগেই বলেছি, মৃতেরা আমাকে ডাকে, আমি ঘুমোতে পারি না, অস্থির হয়ে কবরখানার ভেতরে ঘুরে বেড়াই, আর আমি মৃত আত্মাদের সঙ্গে কথা বলি। বিশ্বাস করুন, আমাকে আমাকে আপনি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারেন। কর্নেল বুঝতে পারলেন লোকটা ছিটগ্রস্ত। সেটা স্বাভাবিক, বহু বছর ধরে কবরখানার মধ্যে থাকলে এ বয়সে মাথা ঠিক রাখা সত্যিই খুব কঠিন। কর্নেল সায় দিয়ে বললেন, না না, আমি আপনাকে অবিশ্বাস করতে পারছি না, আমি আপনাকে ভীষণভাবে বিশ্বাস করছি। আমি জানি মৃতেরা জীবিতদের সঙ্গে কথা বলতে চায়, দরকার শুধু দীর্ঘকাল ঘনিষ্ঠতার। আপনি ঠিক বলেছেন, দারুণ বলেছেন মশাই, আপনি জ্ঞানী মানুষ। শুনুন মিস্টার গোমেস, কাল রাতে জ্যোৎস্নায় এখানে দুজন লোক এসেছিল, তাই না? আপনি দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। তখন আপনি কি করলেন? কি আর করব, আমার হাতে অবশ্য টর্চ ছিল, কিন্তু আমার পক্ষে কি প্রভু যিশুর অনভিপ্রেত পাপ কাজ দেখা উচিত হতো? তাছাড়া এই অবস্থায় পুরুষটির মাস্তান হয় স্বাভাবিক। সাধারণ যুবকদের এ সাহস হবে না, মানে কবরের মধ্যে আসার। কাজেই আমাকে সে ভোজেলির কোপ মারতই, যেভাবে মেয়েটিকে মেরেছিল। তারপর
তারপর আপনি কি করলেন? আমি আমি ভয়ে দূরে সরে গেলাম। তখন সময় কত? রাত আন্দাজ রাত 12টা। আমি ঘড়ি দেখিনি। কোনো চিৎকার মানে আর্তনাদ শুনেছিলে? না, না, আমি কোনো চিৎকার শুনতে পাইনি। ওই জীর্ণ গির্জার সামনে প্রার্থনা করছিলাম। এরপরে আলো কমে এসেছে আরো। পূবের আকাশে মেঘ আরো গাঢ় হয়েছে। কর্নেল কবরটির দিকে ঝুঁকে পড়লেন। ছিটগ্রস্ত কেয়ারটেকার এতক্ষণে একটু চমকে উঠে বললেন, কি দেখছেন স্যার? মানুষের রক্ত গোমেজ ভাই। আপনি আপনি কি খ্রিস্টান? কেন? আমি তাই ভেবেছিলাম। আপনাকে হায় ঈশ্বর, আপনি কি পুলিশের লোক? মানে আপনি গোয়েন্দা নন তো? না ভাই গোমেজ, আমি পুলিশ বা গোয়েন্দা কিচ্ছু নই। কিন্তু বৃদ্ধ কেয়ারটেকার ঠিক তেমনি ভাবে তার দিকে তাকিয়ে রইলেন। চুরুট থেকে একদোলা ছাই ঝরে পড়ল। কর্নেল এবার কবরটা চারপাশে ঘুরে ভাঙা দেয়ালটার দিকে এগিয়ে গেলেন। গোমেজ এবার তার পেছনে গিয়ে প্রায় আর্তনাদের ভঙ্গিতে বললেন, ঈশ্বরের দোহাই, আপনি কে? আমাকে আমাকে খুলে বলুন। আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার। আপনি কি দেখে বেড়াচ্ছেন? রেলিয়েটটা দেখতে বড্ড ইচ্ছে করছে। আপনার ভাবনা নেই? এরপরে কর্নেল জ্যাকেটের পকেট থেকে একটা বায়নাকুলার বের করলেন এবং রেলিয়ার দেখতে থাকলেন। গোমেজ আরো অবাক হয়ে কাছে গিয়ে বললেন, বাইনাকুলার? বাইনাকুলার? বাইনাকুলারে কি দেখছেন মশাই? পাখি, পাখি, অনলি বার্ড। পাখি দেখা আমার নেশা মশাই। কেয়ারটেকার এবার খিকখিক করে হেসে উঠে বললেন, ওদিকে পাখি নেই, শকুন আছে শুধু। মশাই, পাখি দেখতে হলে এদিকে ঘুরুন, দেখুন গাছে গাছে কত পাখি, চিড়িয়াখানা এখানে। গোমেজ ভাই, 1 মিনিট। সিগন্যাল পোস্টের মাথায় একটা অদ্ভুত জাতের শকুন দেখতে পাচ্ছি। আপনি দয়া করে আমার গাড়িটার কাছে চলে যান তো। আপনাকে আমি প্রাইজ দেব। আজকাল গাড়ি চোরের যা এত উপদ্রব হয়েছে না, একটু নজর এদিক ওদিক করেছেন কি চোরে গাড়ি নিয়ে সটকে পড়বে। প্রাইজ পাওয়ার লোভে কেয়ারটেকার একদম ছুটে বেরিয়ে গেল। কর্নেল ভাঙা পাঁচিল ডিঙিয়ে ওধারে নামলেন। তারপর রেল ইয়ার্ডের কাঁটাতারের ছেঁড়া খোড়া বেড়া সেটাকে পেরিয়ে এগিয়ে চললেন। এখানে ওখানে ওয়াগান দাঁড়িয়ে আছে। কাছে একটা ওয়াগান লাইন ছড়া হয়ে মাটিতে আটকে গেছে। প্রকৃতি তাকে যথেচ্ছ শাস্তি দিচ্ছে, তবে ওয়াগান ব্রেকারদের উপযুক্ত খাঁটি বলা চলে। ইঞ্জিনটা হুইসেল দিতে এগিয়ে গেল। সেদিকে তাকিয়ে দেখলো সশস্ত্র সেন্টি সিগারেট ফুঁকতে ফুঁকতে এগিয়ে যাচ্ছে। তখন কর্নেল বেড়া গলিয়ে রেল ইয়ার্ডের মধ্যে ঢুকে পড়লেন। বাইনাকুলারে একটা লাইনের ওপরে এক পাটি জুতো দেখতে পেয়েছিলেন, সাধারণ স্যান্ডেল মাত্র। রেল ইয়ার্ডে এমন অনেক কিছুই পড়ে থাকে, তবু দেখা দরকার। কাছে গিয়ে দেখলেন ফিতে ছেঁড়া পুরনো স্যান্ডেল। স্যান্ডেলটা বাঁ হাতে আলতোভাবে কুড়িয়ে নিলেন তিনি। আর ঠিক তখনই দরদর করে তার চারপাশে কতগুলো পাথর কুচি মানে পাথরের টুকরো এসে পড়তে লাগলো। একটা পাথরের টুকরো তার জুতো এসে পড়লো। কর্নেল তখন দ্রুত পকেট থেকে রিভলভার বার করে তেড়ে গেলেন। ঠিক এই সময় ঝিরঝির করে বৃষ্টি নেমে গেল। ছেঁড়া চুরিটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে ছোট্ট টর্চ বের করে ভাঙা ওয়াগানের ভেতরটা দেখলেন কর্নেল। চাপ চাপ পাথরের টুকরো, মাটির চাবড়া, গাছপালা। কোন দিকটা কিন্তু একটু পরিষ্কার। সেখানে প্রকাণ্ড ফোকর। ফোকরে উকি দিতেই ধূসর বৃষ্টির ভেতর খানিকটা দূরে এই মাত্র কেউ সারবদ্ধ ওয়াগনের ভেতরে আড়ালে চলে গেল। পরনে প্যান্ট শার্ট, রোগা রোগা চেহারা। কয়েক সেকেন্ডে দেখা একটা মানুষ এবং দিন শেষের বৃষ্টির ধূসরতায় দেখা একটা আবছা মূর্তি মাত্র। সে যে এই স্যান্ডেলটা নিতে এসেছিল এতে কোনো ভুল নেই। এও ঠিক, সে ভেবেছিল ভূতের ঢিল পড়া দেখে এই দাড়িওয়ালা বুড়ো পালিয়ে বাঁচবে। ঝকঝকে জায়গাটিতে সিগারেটের টুকরো পড়ে আছে, একটা ছেঁড়া তাসের জোকারও। কারা এখানে তাস খেলতো, সিগারেট ফুঁকতো? সম্ভবত তারা ওয়াগান ব্রেকার অথবা নেহাত নেশাখোর ভবগুরের দল। বৃষ্টির মধ্যে অত্যন্ত সাবধানে কর্নেল এগিয়ে চললেন কবরখানার দিকে।
গেটের ছাউনির তলায় হাসি মুখে দাঁড়িয়েছিলেন কেয়ারটেকার। বাউ করে বললেন, ওই আপনার গাড়ি মশাই, দেখুন যেমন ছিল ঠিক তেমনি আছে। গোমেজ তার আপাদমস্তক লক্ষ্য করে বললেন, হে ভিজে গেছেন দেখছি। যদি এই গরিবের ডেরায় ঢোকেন, কড়া চা খাওয়াতে পারি। আসুন আসুন মশাই, আমার ঘরের জানলা থেকে আপনার গাড়ির উপর নজর রাখা যাবে। গির্জার কাছে একতলা জীর্ণ কয়েকটা ঘর, দুটো ঘর যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কর্নেল একটা চেয়ারে বসে বললেন, কবরখানায় ওয়াগান ব্রেকারদের খুব উপদ্রব বলে মনে হচ্ছে। সাংঘাতিক মশাই, তারা এই গেট দিয়ে মাল পাচার করে, গেটের সামনে ট্রাক অপেক্ষা করে। ভয়ে পুলিশকে জানাতে পারি না, জানেন স্যার, আমাকে না জানে মেরে দেবে। কর্নেল একটু হেসে বললেন, আপনি কিছু বকশিস দাবি করতেই পারেন কিন্তু। গোমেশ জোরে মাথা নেড়ে বললেন, না না, কক্ষুনি না, আমি কক্ষুনি সেটা দাবি করতে পারি না, সেটা কিন্তু মহাপাপ। আমাকে একবার 10টা টাকা ওরা দিতে এসেছিল, মানে ওই ওয়াগান ব্রেকাররা যারা এখান থেকে মাল পাচার করে। আমি কিন্তু নিইনি, বলেছিলাম তোমাদের কাজ তোমরা করো, আমি তো তোমাদের বাধা দিচ্ছি না। মুখ বুঝে আছি আর মুখ বুঝেই থাকবো। কেয়ারটেকার এবার টেবিলের উপরে রাখা বাইবেলটা স্পর্শ করলেন, তারপর কিচেনে চলে গেলেন। টেবিলের তলায় কর্নেলের জুতোয় কিছু একটা ঠেকলো। কাত হয়ে দেখলেন একটা ওয়েস্ট পেপার বাস্কেট। ছোট টর্চটা জেলে দেখলেন ছেঁড়া কাগজের ঠাসা। কর্নেল উঠে গেলেন জানলার কাছে, তারপর চেঁচিয়ে উঠলেন, এই এই কে হচ্ছে? গোমেজ সাড়া দিয়ে বললেন, কি হয়েছে, কি হয়েছে স্যার? ভাই গোমেজ, দেখুন তো গাড়ির কাছে কেউ ওখানে এসেছে বলে মনে হচ্ছে, দেখুন তো গাড়ি চোর কিনা। গোমেজ দ্রুত ঘরে ঢুকে দেয়ালের হুক থেকে ছাতি আর টেবিলের ড্রয়ার থেকে টর্চ বের করে দ্রুত চলে গেল। ঝটপট অনেকগুলো কুচি কাগজ পকেটে কুড়িয়ে রাখলেন কর্নেল। তারপর জিনিসটা টেবিলের তলায় চালান করে এবার বারান্দায় চলে গেলেন। রাত 10টা। কর্নেল তার ঘরে বসে আছেন। ওর সামনে কাগজের কতগুলো কুচি, যে কুচিগুলোকে তিনি এনেছেন গোমেসের ওয়েস্ট পেপার বক্স থেকে চুরি করে। কতক্ষণ ধরে তাস মেলানোর মতো খুব পরিশ্রম চলছে তার, বুঝতে পারছে না সাজানো ঠিক হয়েছে কি হয়নি। গোমেস যেন খুব খাপ্পা হয়ে কাগজটা ছিঁড়ে ফেলেছিল। দলা পাগানো কাগজের কুচি কুচি করা টুকরো কাগজ। ওর চিহ্নটুকু কোথাও স্পষ্ট কোথাও অস্পষ্ট, একটিও পুরো শব্দ নেই, এটাই সমস্যা। কিন্তু এখানে দুটো জিনিস খুব বিস্ময়কর। এই কাগজটাও নিউজ প্রিন্ট এবং সেই একই হাতের লেখা। যে হাতের লেখা এই কাগজে, অর্থাৎ ছেঁড়া টুকরো টুকরো করা কাগজে, আবার আরেকটা যেটা গৌরীর পার্সের মধ্যে, অর্থাৎ ব্লাউজের মধ্যে রাখা ছিল যে পার্টস, তার মধ্যে যে কাগজটা ছিল সেখানে যে লেখা ছিল, অর্থাৎ দুটো লেখাই একই ব্যক্তির। আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কর্নেলের মাথার মধ্যে উঁকি দিল, গোমেজ সেটা পেল কোথায়? ছিঁড়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেললই বা কেন? এখনো বেশ কিছু কুচি গোমেসের ওয়েস্ট পেপার বাস্কেটে পড়ে আছে। পুলিশকে বললে এখনই ওটা নিয়ে আসবে, ওটা আনা খুবই দরকার। কাগজের এই কুচিগুলো মিলিয়ে মোটামুটি একটা ছোট্ট চিঠি দাঁড়িয়েছে। এটাই ভাবিয়ে তুলেছে কর্নেলকে। টিনিকে লেখা একটা চিঠি, সেটার মোটামুটি এবং আনুমানিক চেহারাটা হচ্ছে এরকম। টিনি, আজ তুমি ক্রিস্টিনার কবরের ওখানে যাবে, অবশ্যই যাবে। ওখানে তোমার জন্য ফুলগুলো ফুটে আছে, সুন্দর বিষাক্ত লাল ফুল। আজ রাতে বৃষ্টি না হলে জ্যোৎস্নায় তোমাকে পরী দেখাবে, তুমি আকাশ কন্যা। মৃতদের মধ্যে জীবন জাগাবে তুমি, তুমি ক্রিস্টিনা হয়ে উঠবে, কবির আত্মা। কিন্তু সাবধান, বেশিক্ষণ নয়। গোমেজ তোমাকে সব কথা বলবে,
এইবার ধীরে ধীরে হাসি ফুটে উঠল কর্নেলের ঠোঁটের কোনায়। তাকে হাত বোলালেন কর্নেল। যা লিখেছেন তার দিকে তাকিয়ে রইলেন। চিঠিটা এরকমই ছিল, কাব্যিক এবং আবেগময়। এরপর হাত বাড়িয়ে ফোন তুলে ডায়াল করতে লাগলেন কর্নেল। ফোনের অপর প্রান্তে সাড়া এলো অরিজিৎ লাহিড়ী। শোনো ডার্লিং অরিজিৎ, ওই কবরখানায়, বুঝলে, ওই কবরখানায় এখনই কাউকে পাঠানো দরকার। কবরখানায়? মাই গুডনেস, কি ব্যাপার? আবার কি, মানে আবার কি একটা খুন? না না না, খুন নয়। কেয়ারটেকার মিস্টার গোমেসের ঘরে টেবিলের তলায় একটা ওয়েস্ট পেপার বাস্কেট আছে, সেটা খুবই খুবই জরুরি। আর মিস্টার গোমেসকে আটক করে জেরা করো, তিনি কিন্তু অনেক কিছু জানেন। এর একটু পরেই অরিজিতের সাড়া এলো। আর ইউ দেয়ার, ওর বস কর্নেল? হ্যালো। ইয়া মেক হেস্ট ডার্লিং, মেক হেস্ট, তাড়াতাড়ি করো, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ফোন ছেড়ে দিলেন কর্নেল। কাগজের কুচিগুলো একটা খামে ঢুকিয়ে নিজের লেখাটা ভাঁজ করে ড্রয়ারে রাখলেন। বৃষ্টি আবার শুরু হয়েছে। বাইরের আবহাওয়া স্নিগ্ধ ছিল, কিন্তু এতক্ষণে গরম টের পেলেন। কাগজের কুচি উড়ে যাওয়ার আশঙ্কায় জানালা বন্ধ করেছিলেন। ফ্যানও বন্ধ ছিল। জানালা খুলে ফ্যান চালিয়ে দিলেন তিনি। তারপর টেবিল থেকে স্যান্ডেলটা তুলে নিয়ে ইজি চেয়ারে বসলেন। স্যান্ডেলটা বাঁ পায়ের দুপাশেরই ফিতে উপড়ে গেছে, রাবাসলে চিড় খেয়েছে। তার মানে ছুটে পালিয়ে যাওয়ার চিহ্ন এখানে স্পষ্ট। পালিয়ে গেছে, কিন্তু ছুটে পালাতে হলো কেন? ওই জনহীন জনমানবহীন জায়গায় ধীরে সুস্থে যেতে পারত কাজ শেষ করে, অবশ্য যদি সে খুনি হয়। রেলিয়ার্ডের সেন্টে কি তাড়া করেছিল? কিন্তু ওরা তো তাড়া করে না, চার্জ করে। না থামলে গুলি ছোড়ে। খোঁজ নিয়ে দেখা দরকার রাত্রে তেমন কিছু ঘটেছিল কিনা, অর্থাৎ গুলি চলেছিল কিনা। কিন্তু এমন পুরনো স্যান্ডেল আর সেলাই চিহ্ন, এটা কি কোনো বেকার যুবকের চটি? স্যান্ডেলটা কি বেকার যুবকের? স্যান্ডেলের চেহারায় রুচির পরিচয় না থাক, সামান্য বিলাসিতা। না 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 না, বিলাসিতা নয়। সে গতানুগতিকতার পক্ষপাতী নয়। সবাই যে স্টাইল পছন্দ করে সে তা করে না। এরপর কর্নেল হাত বাড়িয়ে টর্চটা নিলেন, আবার খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলেন। বুড়ো আঙুলের জোরের জায়গাটায় ফাঁক করেই চমকে উঠলেন কর্নেল। জোরের জমাট অংশে এটা এটা কিসের ছোপ? বৃষ্টিতে ধুয়ে যায়নি। দ্রুত একটা আলপিন এনে জোরের ভেতরে চালিয়ে একটা কাগজ আলপিনের ঢোকা দিয়ে বার করে আনলেন। এই কাগজে কালচে রক্তের রেখা। তার মানে ওর মধ্যে কোনোভাবে একটা কাগজের কুচি ছিল, এবং কুচি থাকার জন্য স্যান্ডেলে রক্ত মেখে গিয়েছিল, এবং ওই কাগজেও লেগে ওটা ধুয়ে যেতে পারেনি সম্পূর্ণভাবে। কিছুটা ধুয়েছে, কিছুটা রয়ে গেছে। আর আজকে সুযোগ মতো এই চটিটা, স্যান্ডেলটা ওখান থেকে কুড়িয়ে নিতে এসেছিল সে। কর্নেল গিয়ে পড়ায় সে তার কাজ করতে পারেনি। এবার কর্নেল একটা কাগজে স্যান্ডেলটা মুড়ে ড্রয়ারে ঢুকিয়ে রাখলেন। তারপর বাথরুমে গেলেন। সাবান দিয়ে রোগড়ে দুটো হাত ধুয়ে ফেললেন। ডাইনিং রুমে ঢুকে দেখলেন ষষ্ঠীচরণ বসে ঢুলছে। তার চুল টেনে দিয়ে থাপ্পড় তুলতেই ষষ্ঠী ফিক করে হেসে বলল, হে হে, বেড়াল বেড়াল বাবা মশাই, বেড়াল। তারপর নিজের ঘরে চলে গেল। কর্নেল হাসতে হাসতে তার উদ্দেশ্যে বললেন, বেড়াল তোর মাথার ভেতর ষষ্ঠী, খেয়াল করে শোন, ম্যাও ম্যাও করে ডাকছে। ষষ্ঠী তার ঘর থেকে বলল, আর ডাকছে না বাবা মশাই। পাইলে গেছে না? ষষ্ঠীকে নকল করায় ষষ্ঠীর অভিমান হয়েছিল, তাই তার সাড়া আর পাওয়া গেল না। খাওয়ার পর কর্নেল ড্রয়িং রুমে এসে ইজি চেয়ারে বসে সবে চুরুট ঢেলেছেন, এমন সময় ফোন বাজলো। তিনি সাড়া দিলেন, হাই ওল্ড বস। চোর পালালে বুদ্ধি বাড়ে, তাই না? বাস্কেটটা নেই, তাই তো? আছে, তবে একদম খালি, কমপ্লিটলি এমটি। কিচেনে ছায়ের গাদা, আর তার সঙ্গে মিস্টার গোমেস একদম উধাও, লাপাতা। সে কি? কর্নেল সোজা হয়ে বসলেন। অরিজিৎ, তোর কোনো বিপদ হয়নি তো? অরিজিৎ, আমার কিন্তু মন কুড়াচ্ছে। না,
তেমন কিন্তু কোনো লক্ষণ খুঁজে পায়নি কর্নেল। ঘরের দরজায় তালা আটা ছিল, ভাঙতে হয়েছে। ঘরের দরজা তালা আটা? তালা আটা, তালা আটা। আচ্ছা, তার জিনিসপত্র? দেয়ালে কিন্তু একটা ওভাল মিরর ছিল। নেই, সেটাও নেই। ইন্সপেক্টর আর মিটার কিন্তু চেনেন, খুবই দক্ষ অফিসার। কেয়ারটেকার সন্ধে 7টা নাগাদ রিক্সা চেপে কোথায় গেছেন, সে মাস্ট ইনফরমেশন হি গট। তুমি সকালে একবার আমার এখানে এসো ডার্লিং। এখানে এক পাটি জুতো। জুতো? জুতো মারবেন আমাকে? আমার কি অপরাধ? তুমি যে খাঁটি বারেন্দ্র বামুন অরিজিৎ, বোঝা গেল। একটুতেই উত্তেজিত হয়ে পড়ো। শুনুন না, জুতো টুতো শুনলে আমার মানে আমার কেমন একটা হয় কর্নেল। আরো উত্তেজিত হও ডার্লিং। কাগজে রক্তের দাগ ছিল, তার সঙ্গে সঙ্গে এবার এক পাটি জুতো, এবং সেখানেও রক্তের দাগ। বলেন কি কর্নেল? এনাফ, এনাফ ইজ এনাফ। আজ আমার ঘুমের ট্যাবলেট খেতে হবে। গুড নাইট, গুড নাইট। সকাল 9টায় ছেঁড়া এক পাটি স্যান্ডেল নিয়ে অরিজিৎ লাহিড়ী চলে গেল, এবং তারপর কর্নেলও বেরোলেন। পায়ে হেঁটেই বেরোলেন। ক্রিশ্চিয়ান আন্ডারটেকার সোসাইটির অফিস মিনিট 5 হাঁটলেই বাঁ দিকে পড়ে। গেটের কাছে পৌঁছলে উঁচু বারান্দায় ডেভিড প্যাটারসনকে দেখতে পেলেন। কর্নেলকে দেখেই ডেভিড তড়াক করে উঠে দাঁড়ালেন। মর্নিং, মর্নিং কর্নেল, হাউ আর ইউ? কর্নেল এসে বসে বললেন, একটা কথা জানতে এলাম মিস্টার প্যাটারসন। আরে বলুন বলুন বলুন, আপনার সেবার জন্য আমি সবসময় তৈরি আছি। সেবা? ঠিকই বলেছেন, সেবাই বটে। শুনুন না মিস্টার প্যাটারসন, ওই রেল ইয়ার্ডের পাশের ওই যে সিমেট্রি, ওটা কোন চার্চের প্রপার্টি? ডেভিড বাঁকামুখে বললেন, ওটা ওটা একরকম পোড়ো কবরই বলতে পারেন কর্নেল। কে যাবে অত দূরে? তার উপর চোর ডাকাত ওয়াগান ব্রেকারদের আড্ডা। আমি প্রভু জেসাসের নামে দিব্যি কেটে বলতে পারি, কোনো ধনী খ্রিস্টান গত 40 বছরে ওখানে বডি নিয়ে যায়নি। আর কেন যায়নি জানেন? মার্বেল ফলক, দামি দামি কাঠের ক্রস, সব রাতারাতি ডাকুরা উপরে নিয়ে পালায়। শয়তানের কবলে পড়েছে কবরখানাটা। তাছাড়া ওটা প্রোটেস্ট্যান্ট চার্চের সম্পত্তি। ক্যাথলিক চার্চ হলে বরং রক্ষণাবেক্ষণ হতো। তো সেই প্রোটেস্ট্যান্ট চার্চের ঠিকানাটা কোথায় আমাকে একটু বলতে পারেন? ডেভিড একটু অবাক হয়ে বললেন, কেন কেন কর্নেল, কিছু কি ঘটেছে? না না মিস্টার প্যাটারসন, আপনি তো জানেন আমি বার্ড ওয়াচার। গতকাল ওখানে পাখি দেখতে গিয়ে কবরখানার দুর্দশা লক্ষ্য করলাম। অনেক বিখ্যাত ইংরেজদের কবর আছে ওখানে। আপনি যা বলছিলেন ঠিকই বলছিলেন আর কি, সব দামি ফলক আর ক্রস একদম লোপাট হয়ে গেছে। তাই ভাবলুম। তিনি হাত তুলে তাকে থামিয়ে একটু রাগের ভঙ্গিতে বললেন, কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। কেন জানেন? ওখানে কেয়ারটেকার গোমেজ আছে। ওই গোমেজ বুড়ো হলেও যত নষ্টের গোড়া। আমার দৃঢ় ধারণা সেই ফলক আর ক্রস চোরদের সাহায্য করে, আর তার থেকে তারা বকরা পায়। গোমেজ একটা মূর্তিমান শয়তান। গোমেজ? গোমেজকে আপনি চেনেন? চিনি না মানে? ডেভিড একদম ফুঁসে উঠলেন। জীবনে অসংখ্য কাজ সে করেছে, মানে অসংখ্য বাজে কাজ সে করেছে। সে একটা শয়তান, একটা পারফেক্ট শয়তান। গোমেজ? গোমেজ রেস খেলতো জানেন? বলেন কি? গোমেজ রেস খেলতো? ডেভিড আর উত্তেজিত হয়ে বলল, আরে রেসে ফতুর হয়ে যাচ্ছিল দেখে ওর বউ আত্মহত্যা করেছিল। ওর ছেলেমেয়েরা রাগ করে অস্ট্রেলিয়া চলে গেছে। আর আমার কাছে গোমেজ একবার 50 টাকা ধার নিয়ে চলে গেল। না, ধার শোধ করার কোনো নামই নেই। শেষে ওর খুঁড়তুতো বোনকে গিয়ে ধরলাম। ভদ্রমহিলা পরিবারের সম্মান বাঁচাতে টাকাটা আমাকে শোধ করে দিলেন। কর্নেল, যদি ও সব কথা ওর চার্চকে জানাতাম না, ওর চাকরিটা থাকতো না। প্রভু যিশু দিব্যি, টাকাটা না পেলে আর মুখ বুঝে আমি থাকতামই না। কর্নেল চুরুটের কৌটো বের করে ডেভিডকে একটা চুরুট দিলেন। ডেভিড সিগারেট তক্ষুনি ঘষটে নিভিয়ে অমায়িক হেসে চুরুটটির তারিফ করলেন। এতক্ষণে কর্নেলের আপ্যায়নের জন্য হাঁক দিলেন, বারবারা, বারবারা, where are you, honey? Come and see who is there. ডেভিডের ধুমসি বউ বারবারা ঘর থেকে উঁকি মেরে প্রায় চেঁচিয়ে উঠলেন, oh my god, my god! তারপর ধূপধাপ শব্দে এসে থামলেন। ইউ নটি বয়, কতদিন পাত্তা নেই, আজ আপনার শাস্তি হবে।
একদম পানিশমেন্ট। কর্নেল এবার অট্টহাস্য করলেন। এক পেয়ালা কফি ডার্লিং, এক পেয়ালা কফি। বারবারা ধ্রমসি ম্যাম সাহেব হলেও খুব চটপটি, হাসি খুশি চঞ্চল মহিলা। স্বামীর একেবারে উল্টো। তখনই অতিথি সৎকারে ছুটলেন। ডেভিড বাঁকা মুখেই ছিলেন, এই সময় চাপা গলায় বলে উঠলেন, আকসার আকসার অ্যাবাউট গোমেজ, শি অলসো নোজ এভরিথিং। তাছাড়া গোমেজের ক্ষুদ্র বোন আবার বারবারার বন্ধু, তাহলে কি টাকাটা ফেরত পেত মশাই? তা সেই বোনের ঠিকানাটা কি জানেন? ডেভিড নাকের ডগা কুচকে চুরুটা ধোঁয়া ছেড়ে বললেন, চন্দননগরে থাকে, আমি ঠিকানা জানি না, বারবারা জানে। একটু পরে বারবারা এলো এবং কর্নেল বারবারার কাছ থেকে ঠিকানাটা ঠিক গুছিয়ে বার করে নিল। শেষ হলো কর্নেল কাহিনীর প্রথম পর্ব। দ্বিতীয় তথা শেষ পর্ব খুব শীঘ্রই আসছে। আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।